বৃন্দ, মাননীয় স্পিকার, মাননীয় সদস্যবৃন্দ, দিনের কার্যসূচি অনুযায়ী এখন মহামান্য রাষ্ট্রপতি ভাষণ সম্পর্কে আনিত ধন্যবাদ প্রস্তাবের উপর আলোচনা। প্রথমে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, চট্টগ্রাম ৫, সময় ৭ মিনিট। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি বক্তব্যের প্রারম্ভেই শ্রদ্ধাভরে স্মরণ করছি মহান স্বাধীনতার ঘোষক বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বীর উত্তমকে। একই সাথে শ্রদ্ধাভরে স্মরণ করছি বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনে যিনি আপসীর নেত্রী ভূমিকা ছিলেন, আমাদের সকলের শ্রদ্ধেয় এই উপমহাদেশের অন্যতম জনপ্রিয় নেত্রী, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাবেক চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে। মাননীয় স্পিকার, আজকে এই রাষ্ট্রপতিকে ধন্যবাদ জ্ঞাপনের যেই দিনের কর্মসূচি, সেটা শুরুতেই আমি আজকে বিশেষভাবে স্মরণ করতে চাই আমাদের তরুণ প্রজন্মের কথা। আমি বিশেষভাবে বলতে চাই কারণ বাংলাদেশের যুবকরাই আমি মনে করি আমাদের সবচেয়ে বড় শক্তি। তারা আমাদের শুধু ভবিষ্যৎই নয়, তারা এই দেশের বর্তমান চালিকা শক্তি। তাদের চোখে যে স্বপ্ন, মাননীয় স্পিকার, সেটাই আগামী বাংলাদেশের রূপরেখা। আমরা যদি তাদের জন্য একটি স্থিতিশীল পরিবেশ, সুযোগ ও সঠিক দিক নির্দেশনা নিশ্চিত করতে পারি, তাহলে তারা এমন বাংলাদেশ গড়ে তুলবে যা শুধু আমাদের কল্পনাকেই ছাড়িয়ে যাবে তা নয়, তারা বাংলাদেশকে একটি অনন্য উচ্চতায় নিয়ে যাবে ইনশাআল্লাহ। তাই আমি বিশ্বাস করি বিভাজন নয়, ঐক্যই আমাদের তরুণদের সবচেয়ে বড় প্রেরণা। আমরা যদি একসাথে থাকি, তাদের পাশে দাঁড়াই, কোনো বিষয়ে আমরা ডিবেট করব, আমরা পক্ষে বলবো, বিপক্ষে বলবো, কিন্তু আমাদের মূল মন্ত্রটা হচ্ছে, মাননীয় স্পিকার, যাতে আমরা আমাদের দেশের গণতন্ত্রকে সমুন্নত রাখতে পারি এবং দেশ এবং দেশবাসীর কথা আমরা যেটা ভালো সেটা যেন বিবেচনায় নিয়ে সেই উদ্দেশ্যে কাজ করতে পারি। আমরা, মাননীয় স্পিকার, যখন আমাদের মাননীয় সংসদ নেতা, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এর নেতৃত্বে এই সরকার গঠন করেছি, তারপরের থেকে আপনি জানেন মাননীয় স্পিকার, একের পর এক বৈশ্বিক সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি। আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই মাননীয় প্রধানমন্ত্রী এবং সংসদ নেতাকে যে এই শত প্রতিকূলতার মধ্যেও নিরলস পরিশ্রম করে পুরো জাতিকে ঐক্যবদ্ধ করার প্রচেষ্টায় উনি বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাচ্ছেন এবং আন্তরিকভাবে উনি চেষ্টা করছেন যেন একটি বৈষম্যহীন সমাজ গড়ে আমরা সেই বৈষম্যহীন সমাজে সকলকে ইনক্লুসিভ পলিটিক্স নিয়ে আমরা যেন দেশ ও দেশের মানুষের কাজ করতে পারি। মাননীয় স্পিকার, যেহেতু আজকে 5 মিনিটের জায়গায় 7 মিনিট পেয়েছি, দু একটা কথা না বললেই না। মাননীয় স্পিকার, আমি যে এলাকা থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছি, চট্টগ্রাম 5 হাটাজারি, অত্যন্ত ঐতিহ্যবাহী এবং সংবেদনশীল একটি সংসদীয় আসন, যেটি ধারণ করছে হাটাজারি এবং লোকনাথ সেবাশ্রমের মতো অত্যন্ত ঐতিহ্যবাহী কিছু প্রতিষ্ঠান আমাদের এখানে আছে। মাননীয় স্পিকার, বাইরে থেকে কি মনে হয় আমি সঠিক জানি না বা কি হয়, কিন্তু হাটাজারিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে রাজনৈতিক কনসেপ্ট, বাংলাদেশি জাতীয়তাবাদ তথা রংধনু জাতি গঠনের যে প্রত্যয় আমাদের রয়েছে, এটির একটি অনন্য উদাহরণ হচ্ছে এই আমাদের চট্টগ্রাম 5 হাটাজারি এবং বাইজিৎ। এখানে আমি আপনার মাধ্যমে সকল সংসদ সদস্যদেরকে বলতে চাই, এই যে ঐতিহ্যবাহী হাটাজারি মাদ্রাসার কথা বললাম, তার ঠিক পাশেই দীর্ঘদিন ধরে একটি প্র্যাকটিসিং কালী মন্দির আছে,
তারা সেম বাউন্ডারি ওয়াল শেয়ার করে, তারা সব কিছু একই সাথে, তাদের দোকানগুলো একই সাথে, কিন্তু আজকের দিন পর্যন্ত সেখানে কোনো ধরনের অস্বস্তিকর পরিবেশ বা কোনো বৈরী পরিবেশ সৃষ্টি হয়নি। এটি একমাত্র সম্ভব হয়েছে আমাদের দলের যে রাজনৈতিক দর্শন, সেটি আমরা জনগণের মাধ্যমে, আমরা জনগণের কাছে আমরা পৌঁছে দিতে পেরেছি, এবং একই সাথে আমাদের এলাকাবাসী যারা হাটাজারি এবং বায়েজিদের জনগণ আছেন, ওনারাও আমাদেরকে সহায়তা করেছেন যেন আমরা ঐক্যবদ্ধভাবে থাকতে পারি। এই কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে, মাননীয় স্পিকার, আমরা বাংলাদেশে বিভিন্ন ধর্ম, গোত্র, বর্ণ মানুষ আছি। বিশেষ করে আমাদের কাছেই মাননীয় সংসদ নেতা আমাকে একটি অ্যাডিশনাল দায়িত্ব দিয়েছেন, পার্বত্য চট্টগ্রাম। সেই পার্বত্য চট্টগ্রামের 11টি সাম্প্রদায়িক গোষ্ঠী, বাংলা ভাষাভাষী সহ 12টি সাম্প্রদায়িক গোষ্ঠীর সহ অবস্থান আছে। আমরা চেষ্টা করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বাধীন যে সরকার গঠিত হয়েছে, সেই সরকারের যে মূলনীতি বাংলাদেশি জাতীয়তাবাদ, অর্থাৎ ওই এলাকায় সকল ধর্ম, বর্ণ, গোত্রের মানুষকে জীবনযাত্রার মান সমভাবে উন্নয়ন করে আমরা যেন সেই এলাকার মানুষের জীবন মানে উন্নয়নে এবং সেই এলাকার সামগ্রিক উন্নয়নে আমরা যেন আরও দৃঢ়ভাবে কাজ করতে পারি, সেদিকে আমরা সর্বদাই সচেষ্ট আছি। একই সাথে মাননীয় স্পিকার, আমাদের মাননীয় মন্ত্রী, ভূমিমন্ত্রী মহোদয় এখানে আছেন, আমরা আজকেও এটা নিয়ে কাজ করেছি। আমাদের ভূমি মন্ত্রণালয়ে ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে আমরা দায়িত্ব গ্রহণ করার পরের থেকে। বিশেষ করে আমি আপনার মাধ্যমে মহান সংসদকে জানাতে চাই, আমাদের ভূমি মন্ত্রণালয়ে 24/7 সেবা অথবা কল সার্ভিস চালু আছে, যেটিতে আমি নিজেও ব্যক্তিগতভাবে রাত 3টা বা ভোর 4টায় ফোন করে দেখেছি যে সেবার মান কেমন, এবং আমি নিশ্চিত করছি যে কোনো সময়ের চেয়ে সেবার মান অত্যন্ত ভালো। একই সাথে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বাধীন যে সরকার আছে, আমরা একটি অ্যাপ আবিষ্কার করেছি ভূমি সেবার। সেটির মাধ্যমে কিন্তু যাবতীয় কাজ যেগুলো আগে আমরা নিজে ফিজিক্যালি যে করা লাগতো, সেগুলো এখন ডিজিটাল ওয়েতে হচ্ছে। আমরা এই এত কিছু বলার উদ্দেশ্য হচ্ছে, প্রতিটি সেক্টরে যদি আমরা, মাননীয় স্পিকার, আমাদের মাননীয় সংসদ নেতা এবং মাননীয় প্রধানমন্ত্রী যে ডেডিকেশন দিয়ে উনি নিজেও কাজ করছেন, উনি আমাদেরকে কাজ করতে উৎসাহিত করছেন, আমরা যদি সেভাবে কাজ করতে পারি মাননীয় স্পিকার, ইনশাল্লাহ অচিরেই যে বারবার গণঅভ্যুত্থান এবং অভ্যুত্থানের মাধ্যমে যে গণতন্ত্র পুনর্বাসিত হচ্ছে এবং গণতন্ত্র আবার পুনর্বাসিত হচ্ছে। এক মিনিটে কনক্লুড করেন। 1 মিনিট দেওয়া হলো নতুন কোনো অবতারণা করবেন না, কনক্লুড করার জন্য। জি মাননীয় স্পিকার, যেটা বলতে চাচ্ছিলাম যে আমরা যদি ওনার ফুটস্টেপটা ফলো করতে পারি, ওনার স্পিরিটটা আমরা ধারণ করতে পারি, এবং যতগুলো গণ অভ্যুত্থান হয়েছে সেই স্পিরিটটা যদি আমরা ধারণ করতে পারি, আমরা ঐক্যবদ্ধভাবে যদি দেশের উন্নয়নে নিজেকে আত্মনিয়োগ করি, অবশ্যই মাননীয় স্পিকার, ইনশাল্লাহ আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যাব এবং পৃথিবীর বুকে বাংলাদেশ একটি উজ্জ্বল দেশ হিসেবে এবং উন্নত দেশ হিসেবে মাথা তুলে দাঁড়াতে পারবে। আপনাকে অনেক ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য। এখন বক্তব্য রাখবেন মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, কুড়িগ্রাম 4। আপনার সময় 5 মিনিট। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ জানাই। আমি আমার নির্বাচনী এলাকা 28 কুড়িগ্রাম 4-এর আমাকে যারা ভোট দিয়েছে এবং যারা দেন নাই, সবাইকে আমি আমার এই পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি। সেই সাথে ধন্যবাদ জ্ঞাপন করছি মহান মুক্তিযুদ্ধে রৌমারী একটি মুক্তাঞ্চল হিসাবে ছিল, এবং সেই মুক্তাঞ্চলে নেতৃত্ব দিয়েছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আমি তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করি এবং তাকে ধন্যবাদ জ্ঞাপন করি, এবং সেই সাথে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি অনুরোধ রাখব, রৌমারীকে মুক্তাঞ্চল হিসাবে, সেখানে একটি মুক্তাঞ্চলের নিদর্শন হিসাবে সেখানে একটি মুক্তাঞ্চল এবং মুক্তিযুদ্ধ বিষয়ক একটি মন্ত্রণালয় গঠন করার জন্য ইতিপূর্বে একটি কথা হয়েছিল। আমি এটির জন্য মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি অনুরোধ রাখবো, বিনীত অনুরোধ রাখবো। সেই সাথে আমার এলাকা নদী ভাঙ্গন এলাকা, আমার এই এলাকাটি 3টি উপজেলায়
নদী দ্বারা বেষ্টিত এবং প্রত্যেকটি উপজেলার কিছু না কিছু অংশ নদী ভাঙ্গনের কবলিত। আজকে উলিপুরের কিছু অংশ থেকে রাজীবপুরের কিছু অংশ পর্যন্ত পুরা এলাকাটি নদীর ভাঙ্গনের কবলিত হয়েছে। আমি ইতিমধ্যে বিভিন্ন জায়গায় করেছি, কিন্তু বর্ষা না আসার কারণে এটির বিষয়ে বলা হচ্ছে যে এখন নদী ভাঙ্গন তো শুরু হওয়ার কথা না। কিন্তু আমি বিনীতভাবে অনুরোধ করব, সেই এলাকাগুলি যদি পরিদর্শন করা হয়, সেই এলাকার মানুষের যদি আহাজারি দেখা হয়, সেই এলাকার মানুষের যদি ক্রন্দন দেখা হয়, তাহলে মাননীয় সংসদের প্রধানমন্ত্রীর কাছে আমি অনুরোধ রাখবো ওখানে একটি সুনির্দিষ্ট তদন্তের মাধ্যমে সেই নদী ভাঙ্গনগুলিকে পরিদর্শন করা হোক এবং এই নদী ভাঙ্গন মানুষগুলির যেন দুঃখ দুর্দশা দূরীকরণের জন্য যে ব্যবস্থা নেওয়া দরকার মাননীয় পানি সম্পদ মন্ত্রীর মাধ্যমে সেটিকে আমি পর্যবেক্ষণ করে সেই দুঃখ দুর্দশা লাঘবের জন্য জিও ব্যাগের মাধ্যমে যদি সেই নদী শাসন করা যায়, তাহলে সেই হতভাগ্য মানুষগুলি তাদের বাড়িঘর রক্ষা থেকে শুরু করে তাদের দুর্বিষহ জীবন থেকে তারা রক্ষা পাবে। সেই সাথে আমার এলাকাটি একটি বর্ষাপ্রবণ এলাকা এবং সেই এলাকার একটি বিষয় আমি এর আগেও মাননীয় সংসদে বলেছিলাম যে আমার ওই এলাকাটি যেহেতু কুড়িগ্রাম জেলার ভিতরে, সেই কুড়িগ্রাম জেলা একটি ব্রহ্মপুত্র নদ দ্বারা বিচ্ছিন্ন। সেই ব্রহ্মপুত্র নদের ভিতরে একটি সেতু করা প্রয়োজন এবং আমাদের এই এলাকার মানুষ বিভিন্নভাবে এই কুড়িগ্রাম যেতে তাদেরকে ক্ষতিগ্রস্ত হতে হয় এবং তারা বিভিন্ন দুর্ঘটনার কবলিত হয়। আজকের এই সংসদের মাধ্যমে বলতে চাই যে কুড়িগ্রামের জেলায় যাওয়ার জন্য আমাদের চিলমারি থেকে রৌমারি একটি সেতুর প্রয়োজন এবং এটির দিকে আমি দৃষ্টি রাখার জন্য মাননীয় মন্ত্রী মহোদয়ের প্রতি অনুরোধ রাখছি। এবং সেই সাথে আমি বলতে চাই যে আমাদের এই রৌমারি এবং চিলমারি এই যে এলাকাটি, এটি বিশাল একটি চর অঞ্চল। এই চর অঞ্চল উন্নয়নের জন্য একটি ব্যবস্থা গ্রহণ করা দরকার। এই এলাকার মানুষের যদি চর উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা হয়, তাহলে এটির মাধ্যমে ওই এলাকার মানুষগুলি উপকৃত হবে। এবং আরেকটি বিষয় আমি বলতে চাই, চর অঞ্চলের ভিতরে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলি আছে, এই শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে কোনো শিক্ষা পাঠদান করানো হয় না এবং ওখানে যারা নিয়োগপ্রাপ্ত আছে তারা ওইখানে সঠিকভাবে তাদের দায়িত্ব পালন না করার কারণে সেখানে শিক্ষার কোনো পরিবেশ নাই। সেখানে সকল ছাত্ররা ঝরে পড়তেছে, তাদের সঠিক শিক্ষার ব্যবস্থা হচ্ছে না। আমি মহান সংসদের মাধ্যমে আজকে জানাতে চাই, সেটিকে পর্যবেক্ষণের মাধ্যমে সেই স্কুলগুলিতে যেন সঠিক পাঠদান হয়, সেটির জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করার জন্য মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে আমি অনুরোধ রাখছি। পরিশেষে আমি আবারও প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি যে রৌমারীকে মুক্তাঞ্চল হিসেবে রৌমারীর জন্য একটি ব্যবস্থা গ্রহণ করবেন, এই আশাবাদ ব্যক্ত করে মাননীয় ধন্যবাদ মাননীয় সদস্য। আমি আপনার মাধ্যমে রৌমারীর বীর জনগণকে অভিনন্দন জানাতে চাই। আমি জেড ফোর্স কমান্ডার বীর মুক্তিযোদ্ধা পরবর্তীকালে রাষ্ট্রপতি মেজর জিয়াউর রহমানের সাথে যুদ্ধকালীন সময়ে রৌমারী ভিজিট করেছিলাম। রৌমারী 9 মাসই একটি মুক্তাঞ্চল ছিল। সেখানে মেজর জিয়ার উদ্যোগে সরকারি অফিসসমূহ চালু করা হয়েছিল। জনগণ সেখানে রাজস্ব আদায়ে তারা যে রাজস্ব প্রদান করে সেই দৃশ্য আমি নিজেই দেখেছি। স্কুল সঠিকভাবে পরিচালিত হচ্ছিল। একটি স্বাধীন দেশের অবকাঠামো সেই জুলাই মাসেই আমরা দেখতে পেয়েছিলাম এবং এই এলাকাকে সার্বক্ষণিক মুক্ত রাখার জন্যে কোদালকাটি এবং অন্যান্য এলাকাতে একতার সাথে যুদ্ধ করার জন্যে জেড ফোর্সের সৈনিকরা সেখানে জীবন দিয়েছে, তাদেরকে অভিনন্দন জানাই এবং আপনার এই এলাকার জনগণকে আবার ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তী বক্তা আলমগীর মোহাম্মদ মাহফুজুল্লাহ ফরিদ,
কক্সবাজার 2, সময় 7 মিনিট। নাই? আব্দুল ওয়াজুদ ভুঁইয়া, খাগড়াছড়ি, চট্টগ্রাম আছেন? মাননীয় স্পিকার, আব্দুল ওয়াজুদ ভুঁইয়া, আপনার সময় 5 মিনিট। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি মহামান্য রাষ্ট্রপতির ভাষণের উপরে মহামান্য রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানাতে চাই, এই জন্যই যে তিনি ফ্যাসিস্টের সৃষ্ট নির্বাচিত প্রেসিডেন্ট হয়েও তিনি ফ্যাসিস্টকে ফ্যাসিস্ট হিসাবে স্বীকৃতি দিয়েছেন, ঘোষণা করেছেন জুলাই আন্দোলনের সকলের সাথে। আমরা যারা জুলাইকে সমর্থন করি তিনিও সমর্থন করেছেন। এখানে লক্ষণীয় বিষয় হলো তিনি কিন্তু সেই ফ্যাসিস্টের নির্বাচিত প্রেসিডেন্ট ছিলেন, সেজন্য ওনাকে ধন্যবাদ জানাতে হয়। আমি প্রেসিডেন্টকে ধন্যবাদ জানাই আমাদের প্রিয় নেত্রী যে নারীদের শিক্ষার জন্য যে ঐতিহাসিক ভূমিকা রেখেছিল, সেই বেগম খালেদা জিয়ার কাজকে তিনি স্বীকৃতি দিয়েছেন। আমি ওনাকে ধন্যবাদ জানাতে চাই প্রেসিডেন্টকে। তিনি আমাদের মহানায়ক রাষ্ট্রনায়ক জিয়াউর রহমানের অবদানকে, স্বাধীনতার ঘোষণাকে এবং মুক্তিযুদ্ধের অবদানকে স্বীকৃতি দিয়ে এখানে বক্তব্য দিয়েছেন, সেজন্য ওনাকে ধন্যবাদ জানাতে চাই। মহামান্য রাষ্ট্রপতির এই সকল সেক্টরকে তিনি উল্লেখ করেছেন, বাংলাদেশের সকল সেক্টরের উন্নয়নের জন্য, সেজন্য ধন্যবাদ জানাতে চাই। মাননীয় স্পিকার, আজকে বাংলাদেশ একটি শান্তি ও উন্নয়নের সমৃদ্ধির পথে এগিয়ে যাওয়ার জন্য এই বর্তমান সদ্যজাত সরকার কাজ করে যাচ্ছে, কিন্তু অত্যন্ত দুর্ভাগ্য যে আমাদের এই সংসদের বিরোধী দলের ভাইয়েরা সংসদের ভিতরে এবং বাইরে এই সরকারকে নাজেহাল করার জন্য যে চক্রান্ত চালাচ্ছে, যে চক্রান্তের ভূমিকা অবতীর্ণ হয়েছে, এটা কোনোভাবেই একটি সুষ্ঠু বাংলাদেশে মেনে নেওয়া যায় না। মাননীয় স্পিকার, ৭১ সালের স্বাধীনতা যুদ্ধকে তারা মেনে নিতে পারে নাই। যারা ৭১ সালের স্বাধীনতাকে মেনে নিতে পারে না, তারা বাংলাদেশের উন্নয়ন চাইতে পারে না। প্রিয় মাননীয় স্পিকার, ৭১ সালের জন্ম হয় বাংলাদেশকে তারা মেনে নিতে পারে নাই বলে আজকে সদ্যজাত সরকারের বিরুদ্ধে কাজ করছে। মাননীয় স্পিকার, আপনি শুনেছেন চট্টগ্রামে গতকাল সিটি কলেজে ছাত্রদলের উপরে হামলা করেছে কারা? শিবির। কি অপরাধ ছিল? ছাত্রদল শুধু বলেছে গুপ্ত, ছাত্রদল লিখেছে গুপ্ত, সেই জন্যই তারা একটা গুপ্ত শব্দকে উল্লেখ করে তারা ছাত্রদলের উপর হামলা করে বাংলাদেশের গণতন্ত্রের উপর আঘাত করেছে। মাননীয় স্পিকার, আমি পাহাড়ের জনগণকে ধন্যবাদ জানাতে চাই। পাহাড়ের জনগণ, পাহাড়ি বাঙালি সবাই আমাকে তৃতীয়বারের মতো নির্বাচিত করেছে। সেই পাহাড়ের গণমানুষের জন্য, পাহাড়ের শান্তি প্রতিষ্ঠার জন্য, আমি টেকসই শান্তি প্রতিষ্ঠার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। পাহাড় কৃষি নির্ভর অঞ্চল, সেখানে কৃষকদের প্রাণের দাবি, কৃষককে টেকসই এবং আধুনিক শিক্ষায় শিক্ষিত করার জন্য ওখানকার মানুষকে কৃষি বিশ্ববিদ্যালয় অত্যন্ত জরুরি। পার্বত্য অঞ্চলের মানুষের চিকিৎসা কষ্ট দেখলে অসহায় লাগে। টারশিয়ারি লেভেলের বিশেষায়িত হাসপাতাল ও মেডিকেল কলেজ স্থাপন করার জন্য আমি আবেদন জানাচ্ছি। মাননীয় স্পিকার, বন রক্ষার জন্য, বন একটা সম্পদ আমাদের দেশের এবং জাতির। বিগত আওয়ামী লীগ সরকার, ফ্যাসিস্ট সরকার বনকে উজাড় করে দিয়েছে, ধ্বংস করে দিয়েছে। সেই বনকে রক্ষার জন্য মাননীয় স্পিকার, একটি বন গবেষণা অত্যন্ত জরুরি, যা দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করবে। মাননীয় স্পিকার, পাহাড়ের মানুষ অত্যন্ত অবহেলিত, তাদের জন্য টেকসই উন্নয়ন দরকার, গ্রামীণ উন্নয়ন দরকার। অতএব এই বিষয়ে সরকার নজর দিবে, এটা আমার দাবি। আজকে আমাদের বিরোধী দলের ভাইয়েরা খেপে উঠেছে এই সংসদে, গণতান্ত্রিকভাবে কথা বলার অধিকার দিতে চায় না। চট্টগ্রামের ছাত্রদল কি কথা বলেছে?
গুপ্ত বলেছে এই সংসদে আমরা নির্বাচিত হয়ে আসছি কথা বলার জন্য। বিরোধী দলের ভাইয়েরা আজকে কণ্ঠ চিপে ধরতে চায়, ফ্যাসিস্টের মতো গলা চিপে ধরতে চায়। তার প্রকাশ এখানে চট্টগ্রামের ছাত্রদল একটা লাই শব্দ লিখেছিল গুপ্ত। এই গুপ্ত শব্দের সাথে তো কোনোভাবেই সংশ্লিষ্টতা নেই। গুপ্ত মাননীয় সদস্য, আপনার এক মিনিটে কনক্লুড করেন। শান্তি 1 মিনিট কনক্লুড। স্থিতিশীলতা তারা চায় না। মাননীয় স্পিকার, আমি বলতে চাই আজকে সংসদে আমাদের সম্মানিত বিরোধী দলের সংসদ সদস্যরা যে আচরণ দেখাচ্ছে, এতে মনে হচ্ছে বাংলাদেশে আগামী দিনে সুষ্ঠু ধারা রাজনীতি তারা করতে দেবে না, এটাই প্রতীয়মান হচ্ছে। প্রিয় ভাইরা, বিরোধী দলকে আমি এটাও বলে দিতে চাই, আমাদেরকে যারা ভোট দিয়েছে তারা আঙ্গুল চষবে না, বসে থাকবে না, তারা প্রতিবাদ করবে। আমাদের ভোটাররা তাকিয়ে তাকিয়ে থাকবে না। অতএব আমি তাদেরকে সবিনয় অনুরোধ করব, সরকারকে সাহায্য করুন। ফ্যাসিস্টের মতো বিভিন্ন দলের মতো বাংলাদেশকে অস্থিতিশীল করা ঠিক হবে না। আপনারা আসুন আমাদের সাথে বাংলাদেশকে ফ্যাসিস্টের সময় থেকে ভিন্ন সময়ে আমরা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাই। কোনোভাবেই যেন অতীতের ধন্যবাদ মাননীয় সদস্যবৃন্দ। রাজনৈতিক দলের বিভিন্ন মতাদর্শ থাকতে পারে, তাদের কথাবার্তাতে সবটাই পছন্দ হবে এমন কোনো ব্যক্তি নয়, কিন্তু অনুগ্রহ করে শুনুন, আমার কথাটি শুনুন। এখন আপনাদের একজন বক্তাকে আমি দিচ্ছি, উনি যা যা বলেছে প্রয়োজন হলে আপনারা জবাব দিতে পারবেন। বক্তব্যের মাধ্যমে জবাব দেন। একজন বক্তাকে বক্তব্যের সময় অনুগ্রহ করে ডিস্টার্ব করবেন না। এখন বক্তব্য রাখবেন মোহাম্মদ আব্দুল বারী সরদার। আচ্ছা, মাননীয় বিরোধী দলের নেতা বলেন, কিন্তু এই বক্তব্যের মাধ্যমেই জবাব দিবেন, এটাই আমরা আশা করি। কাউকে ডিস্টার্ব করবেন না, বলুন। না মাননীয় স্পিকার। জি, ধন্যবাদ মাননীয় স্পিকার। প্রথমে আমি তীব্র প্রতিবাদ জানাই, এখানে যে অসংসদীয় ভাষা ব্যবহার করা হয়েছে এটা এক্সপান্ড করা হোক। 2 নম্বর, একজন সংসদ সদস্য সংসদের ভিতরে দাঁড়িয়ে যে হুমকির ভাষায় কথা বললেন, আমরা এতে আঘাত পেয়েছি এবং আমরা আমাদের ক্ষোভ প্রকাশ করছি। জনগণ বসে থাকবে না তার মানে কি? তিনি কি উস্কাইয়ে দিচ্ছেন জনগণকে বিশৃঙ্খলার দিকে? এগুলা সংসদীয় আচরণ না মাননীয় স্পিকার। আমরা পরীক্ষা করে দেখব, যদি কোনো অসংসদীয় কোনো ভাষা থাকে সেটা আমরা এক্সপাঞ্জ করব যদি থাকে। আর দ্বিতীয়ত, যেসব বক্তব্য, এটা তো বাংলাদেশের রাজনীতির ভাষা, আমরা চুপ করে থাকবো না, এইগুলো তো শত বছর ধরে বাঙালিরা বলে এসেছে। এগুলা আপনারা বক্তৃতা যখন দেবেন আপনারা এর জবাব দেবেন, কিন্তু বক্তব্য রাখার সময় অনুগ্রহ করে ডিস্টার্ব করবেন না। পরবর্তী বক্তা মোহাম্মদ আব্দুল বারী সরদার, রাজশাহী 4। আপনার সময় 5 মিনিট। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিসমিল্লাহির রহমান রহিম। মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমার কথার শুরুতেই গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি সে সমস্ত জাতীয় শহীদদের, যাদের ত্যাগের বিনিময়ে আজকে বাংলাদেশ নামক একটি স্বাধীন দেশ আমরা পেয়েছি। আরও বিশেষ করে স্মরণ করছি জুলাই আন্দোলনের শহীদদের, যাদের কারণে আজকে ফ্যাসিস্ট মুক্ত একটা বাংলাদেশ আমরা পেয়েছি। বিশেষ করে আমার নির্বাচনী এলাকা রাজশাহী 4 বাগমারার যে সমস্ত ছাত্র জনতা আমি নিজে চোখে দেখেছি মাঠে জীবনের ঝুঁকি নিয়ে জুলাই আন্দোলনে অংশগ্রহণ করেছিল, তাদেরকে আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি। মাননীয় স্পিকার, আমাদের রাষ্ট্রপতি, আমি মনে করি ফ্যাসিস্ট সরকারের একজন দোসর ছিলেন এবং ফ্যাসিস্টের সকল অপকর্মের উনি জ্বলন্ত সাক্ষী এবং নীরব সমর্থন দিয়ে গিয়েছেন। যদি সত্যিকার অর্থে আমাদের রাষ্ট্রপতি তৎকালীন সময়ে যদি তার দায়িত্ব পালন করতেন,
তাহলে বাংলাদেশে এত প্রাণহানি, এত রক্ত, এত শহীদ বাংলাদেশের মানুষকে হতে হতো না। সুতরাং আমি তাকে ধন্যবাদ দিতে পারছি না জন্য আন্তরিকভাবে দুঃখিত। মাননীয় স্পিকার, আমার নির্বাচনী এলাকা 55 রাজশাহী 4 বাগমারা। এই বাগমারার 16টি ইউনিয়ন এবং 2টি পৌরসভা নিয়ে গঠিত। এখানে 4 লক্ষের অধিক মানুষের বসবাস এবং অধিকাংশ মানুষ 90% মানুষ কৃষিজীবী এবং কৃষির উপর নির্ভরশীল। আমি নিজেও একজন কৃষকের সন্তান এবং কৃষিকাজ করেই বড় হয়েছি। তাই আমি আমার ভাগ্যাহত কৃষকদের নিয়ে দু একটি কথা আমি বলতে চাই। মাননীয় স্পিকার, আমরা সবাই জানি বর্তমান সরকার একজন কৃষিবান্ধব সরকার এবং আমার এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ কৃষি নির্ভর একটি দেশ। কিন্তু বড়ই পরিতাপের বিষয়, আমার কৃষকেরা বর্তমানে সুখে নেই, কৃষকের মুখে হাসি নেই। ফসলের দাম না থাকার কারণে কৃষকের মাথায় হাত। তাই সত্যিকার অর্থে যদি দেশের উন্নয়ন করতে চাই তাহলে এই 90% কৃষকের মুখে হাসি ফোটাতে হবে। তাই এই কৃষকদের মুখে হাসি ফোটানোর জন্য আমার পক্ষ থেকে কয়েকটা প্রস্তাবনা। 1, কৃষকদের ফসল উৎপাদনের খরচ কমাতে হবে, অর্থাৎ প্রোডাকশন কস্ট কমিয়ে আনতে হবে। সেক্ষেত্রে সার, বীজ এবং কীটনাশকের দাম কমাতে হবে এবং ভর্তুকি দিতে হবে। এবং এ সকল ক্ষেত্রে আমি নিজে খেয়াল করেছি একটা সিন্ডিকেট আছে, এই সিন্ডিকেটকে ভেঙে দিয়ে সহজলভ্যভাবে এগুলো পাওয়ার নিশ্চয়তা বিধান করতে হবে। উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করতে হবে। আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং যুবকোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে কৃষকদেরকে গড়ে তুলতে হবে। উপজেলা কৃষি কর্মকর্তা যারা আছেন তারা দাপ্তরিক কাজের পাশাপাশি মাঠে কৃষকের পাশে থেকে ভূমিকা রাখতে হবে। আলু, পেঁয়াজ সহ অন্যান্য ফসল সংরক্ষণের জন্য হিমাগার তৈরি করতে হবে। মাননীয় স্পিকার, আমার বাগমারায় এতগুলো লোক, সেখানে একটি মাত্র স্বাস্থ্যসেবার জন্য একটি মাত্র হাসপাতাল আছে, যেটা দুর্ভাগ্যজনকভাবে উপজেলা সদর থেকে 5 কিলোমিটার দূরে অবস্থিত। সেই হসপিটালে নাই কোনো ক্লিনার, একটি অ্যাম্বুলেন্স আছে, নেই কোনো ড্রাইভার, ডাক্তারদের স্বল্পতা এবং অবকাঠামোর অভাব, সব কিছু মিলে চিকিৎসা সেবা যেন একবারে রোগাক্রান্ত হয়ে গিয়েছে। তাই আমি যেহেতু গ্রামীণ জনপদের একজন প্রতিনিধি, আমার গ্রামের মানুষকে বাঁচানোর জন্য এই স্বাস্থ্য কমপ্লেক্সটিকে 50 শয্যা থেকে 100 শয্যায় উন্নয়ন করা অতীব জরুরি। সেই ক্ষেত্রে মাননীয় স্বাস্থ্যমন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি। সাথে সাথে গতদিনে আমাদের একজন মাননীয় সংসদ সদস্য বলেছিলেন যে প্রসব বেদনা নিয়ে যে সমস্ত মা শহরে যায়, রাস্তায় অনেক সময় বাচ্চা হয়ে যায়। এটা বাস্তবতা ঘটেছে আমার বাগমারায় এবং সেই বাচ্চার নাম রাখা হয়েছে প্রতীক, যেটা স্বাধীনতার 54 বছর পরে বেদনার। তাই মাননীয় স্পিকার আর 1 মিনিট বাড়ায় দিব। আচ্ছা, 1 মিনিট ধন্যবাদ শেষ মাননীয় করবেন, স্পিকার। কনক্লুড। আসলে আমার এই স্বাস্থ্য কমপ্লেক্সটি খুবই ভঙ্গুর অবস্থা। এটা যেহেতু আজকে মাননীয় প্রধানমন্ত্রী এখানে আছেন, তারও দৃষ্টি আকর্ষণ করছি। এই স্বাস্থ্য কমপ্লেক্সে বহির্বিভাগে প্রতিদিন 700 থেকে 800 রোগী দেখা হয় এবং গড়ে 90 থেকে 100 জন ইনডোরের রোগী ভর্তি থাকে সার্বক্ষণিক। যেখানে সিট সংখ্যা 50টি, সেখানে বাকি রোগীগুলো আমি নিজে চোখে দেখেছি ফ্লোরে শুয়ে থেকে, মেঝেয় শুয়ে থেকে তারা চিকিৎসা সেবা নেয়। এই মানবতার জীবন, এই মানবতার সেবা। সুতরাং আমি বিনয়ের সাথে অনুরোধ করতে চাই, মাননীয় স্বাস্থ্যমন্ত্রী সহ মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে চাই, দয়া করে আমার জনপদের লোকের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য 50 বেড থেকে 100 বেডে উন্নয়নের জন্য বিনীত অনুরোধ করছি। আর কিছু চাই না, আমার বাগমারায় 100 শয্যার একটা হসপিটাল দিবেন। ধন্যবাদ মাননীয় স্পিকার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পরবর্তী বক্তা মোহাম্মদ জাহিদুর রহমান, ঠাকুরগাঁও 3। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মহামান্য রাষ্ট্রপতির ভাষণ সম্পর্কে আনিত ধন্যবাদ প্রস্তাবের উপর আলোচনা
করার সুযোগ পেয়ে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আরও ধন্যবাদ জানাচ্ছি বহুদলীয় গণতন্ত্রের প্রতীক বীর মুক্তিযোদ্ধা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আপনার সময় 5 মিনিট মাননীয় সদস্য, 5 মিনিট। এবং ওনাদের রুহের মাগফিরাত কামনা করছি। আমি ধন্যবাদ জানাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে এবং মাননীয় স্পিকার, ধন্যবাদ জানাই আমার নির্বাচনী এলাকার সকল স্তরের জনগণকে। মাননীয় স্পিকার, আমার নির্বাচনী এলাকায় পীরগঞ্জ উপজেলায় মোট সড়ক রয়েছে 1029 কিলোমিটার, তার মধ্যে পাকা হয়েছে 334 কিলোমিটার আর কাঁচা রয়েছে 668 কিলোমিটার, এবং পার্শ্ববর্তী উপজেলা রানীশঙ্কল উপজেলায় মোট সড়ক রয়েছে 741 কিলোমিটার, তার মধ্যে পাকা হয়েছে 207 কিলোমিটার এবং কাঁচা রয়েছে 534 কিলোমিটার। মাননীয় স্পিকার, অধিকাংশ রাস্তাঘাট দীর্ঘদিন ধরে অবহেলিত। বর্ষাকালে কাঁচা ও ভাঙা রাস্তার কারণে মানুষের চলাচল অত্যন্ত দুর্বিষহ হয়ে পড়ে। শিক্ষার্থী, রোগী ও কৃষকরা সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হন। বিশেষ করে গ্রামীণ সড়কগুলোতে যানবাহন চলাচল প্রায় অচল হয়ে যায়, ফলে কৃষিপণ্য বাজারজাত করতেও সমস্যা হয়। এতে স্থানীয় অর্থনীতিও নেতিবাচক প্রভাব পড়ে। মাননীয় স্পিকার, আমার নির্বাচনী এলাকার 2টি উপজেলা নিয়ে গঠিত, পীরগঞ্জ এবং রানীশঙ্কল। উক্ত 2টি উপজেলাতে দুটি হাসপাতাল রয়েছে। হাসপাতালগুলোর বেহাল দশা, পর্যাপ্ত ডাক্তার, নার্স ও আধুনিক চিকিৎসা সরঞ্জামের অভাবে রোগীরা সঠিক চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছেন। অনেক ক্ষেত্রে রোগীদের দূরবর্তী জেলায় যেতে বাধ্য হতে হয়, যা সময় ও অর্থ 2 দিক থেকেই কষ্টকর। বিশেষ করে জরুরি বিভাগে সেবা সংকট, বেডের অভাব এবং প্রয়োজনীয় ওষুধের অপূর্ণতা সাধারণ মানুষের জন্য বড় দুর্ভোগ তৈরি করছে। এতে দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠী সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। মাননীয় স্পিকার, আমি স্বাস্থ্য মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রীর প্রতি জোর দাবি জানাচ্ছি যেন দ্রুত এই হাসপাতালগুলোর জনবল বৃদ্ধি, আধুনিক সরঞ্জাম সরবরাহ এবং কাঠামোগত উন্নয়নের জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণ করে। মাননীয় স্পিকার, আমার এলাকায় অনেক স্কুল ও কলেজগুলোর অবকাঠামোগত অবস্থার একটি গুরুত্বপূর্ণ বিষয় সংসদের দৃষ্টি আকর্ষণ করতে চাই। আমার নির্বাচনী এলাকার অনেক শিক্ষা প্রতিষ্ঠানের ভবন অত্যন্ত জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। বিগত আওয়ামী ফ্যাসিস্ট সরকারের আমলে পর্যাপ্ত পরিমাণে কাজ হয়নি। পর্যাপ্ত শ্রেণীকক্ষ না থাকায় শিক্ষার্থীরা গাদাগাদি করে ক্লাস করতে বাধ্য হচ্ছে। অনেক প্রতিষ্ঠানে টয়লেট ও বিশুদ্ধ পানির সঠিক ব্যবস্থা নেই, যা শিক্ষার্থীদের জন্য স্বাস্থ্য ঝুঁকি তৈরি করছে। মাননীয় স্পিকার, আমার নির্বাচনী এলাকায় কৃষি খাতের উন্নয়নে কিছু আধুনিক ও সময়োপযোগী প্রস্তাব সংসদের সামনে উপস্থাপন করতে চাই। আমাদের কৃষকরা কঠোর পরিশ্রম করেও অনেক সময় ন্যায্য মূল্য পান না এবং প্রযুক্তিগত সুবিধা থেকে বঞ্চিত হন। তাই এখন সময় এসেছে কৃষিকে আধুনিক ও প্রযুক্তি নির্ভর করার। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় সদস্য মোহাম্মদ মিজানুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ 2। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি আপনার সময় 5 মিনিট মাননীয় সদস্য, 5 মিনিট কথা বলার সুযোগ পেয়েছি, এজন্য মহান মাহবুদের দরবারে শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। ধন্যবাদ জানাচ্ছি আমার নির্বাচনী এলাকা 44 চাঁপাইনবাবগঞ্জ 2 আসনের সর্বস্তরের জনগণকে। মাননীয় স্পিকার, আজকে রাষ্ট্রপতির ভাষণ সম্পর্কে আনিত ধন্যবাদ প্রস্তাবের উপর দাঁড়িয়ে কথা বলছি, কিন্তু এই রাষ্ট্রপতিকে ধন্যবাদ দিতে পারছি না বলে আন্তরিক দুঃখিত। কারণ তিনি ফ্যাসিবাদের দোসর হিসাবে ইতিমধ্যেই খ্যাতি অর্জন করেছেন। এরকম খ্যাতিমান
ফ্যাসিবাদের দোসরকে ধন্যবাদ দেওয়া সম্ভব হচ্ছে না। মাননীয় স্পিকার, অত্যন্ত সংক্ষুব্ধ হয়ে জানাচ্ছি, গতকাল চট্টগ্রামের সিটি কলেজে যে ঘটনাটি ঘটেছে, আমি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, এই ঘটনার সচিত্র বিবরণ বিভিন্ন পত্র পত্রিকা এবং সোশ্যাল মিডিয়াতে এসেছে। কাউরি উপর দায় না চাপিয়ে প্রকৃত ঘটনার সত্যতা যাচাই করে এর জন্য কারা দায়ী তাদেরকে আইনের আওতায় নিয়ে আসার আমি আবেদন জানাচ্ছি। মাননীয় স্পিকার, আপনি জানেন গতকাল 21শে এপ্রিল থেকে বাংলাদেশে এসএসসি দাখিল পরীক্ষা শুরু হয়েছে, কিন্তু পরীক্ষার পূর্ব থেকেই বাংলাদেশের পল্লী এলাকাগুলোতে বিদ্যুতের যে সংকট তৈরি হয়েছে, তাতে আমার মনে হচ্ছে 2026 সালের এসএসসি দাখিল পরীক্ষার্থীরা এই অবস্থাকে তারা যতদিন বেঁচে থাকবে ততদিনই মনে রাখবে বলে আমি মনে করি। মাননীয় স্পিকার, আমার নির্বাচনী এলাকা 44 চাঁপাইনবাবগঞ্জ 2 এলাকাটি বরেন্দ্র অঞ্চলের অন্তর্গত এবং কৃষি প্রধান এলাকা হিসাবে চিহ্নিত। কৃষির উৎপাদনের জন্য আমার এলাকাটি 44 চাঁপাইনবাবগঞ্জ 2 এটি বরেন্দ্র অঞ্চলের অন্তর্গত কৃষি প্রধান এলাকা। কৃষির উৎপাদনের জন্য প্রধান দুইটি উপকরণ হচ্ছে পানি এবং সার। মাননীয় স্পিকার, আপনার অবগতির জন্য জানাতে চাই, বর্তমান বাংলাদেশে তেলের জন্য পেট্রোল পাম্পগুলোতে যেভাবে সারাদিন দাঁড়িয়ে লাইনে দাঁড়িয়ে তেল নিতে হয়, আমার এলাকার কৃষকদেরকে এক বস্তা সার নেওয়ার জন্য সারাদিন লাইনে দাঁড়িয়ে থাকতে হয়। আমি এই অবস্থার উত্তরণ ঘটানোর জন্য মাননীয় কৃষি মন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি। রাসায়নিক সার, বিশেষ করে ডিএপি সারের বরাদ্দ আমার নির্বাচনী এলাকাতে মেহেরবানি করে বৃদ্ধি করবেন। পানির ব্যাপারে মাননীয় স্পিকার, আপনার অবহিতের জন্য জানাতে চাই, এই এলাকাটির সাথে বিশেষ করে আমার 3টি উপজেলা রয়েছে, নাচল, গমস্তাপুর এবং ভোলাহাট। এই নাচল উপজেলার সাথে নদীর কোনো সম্পর্ক নাই, কোনো সংযোগ নাই, যার কারণে এখন থেকে অনেক দিন পূর্বে ব্রিটিশ আমল থেকেই এই এলাকার কৃষিতে পানির সমাধানের জন্য অসংখ্য পুকুর খনন করা হয়েছিল, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এই পুকুরগুলোতে এখন লিজ দিয়ে পুকুরের পানি কৃষিতে সেচ দেওয়ার জন্য এক ফোঁটা পানিও ব্যবহার করার সুযোগ দেওয়া হয় না। অন্যদিকে এখানে ডিপ টিউবওয়েল বসায় গ্রাউন্ড ওয়াটার এমনভাবে ফল করেছে, ডিপ টিউবওয়েল থেকেও কিন্তু কৃষকরা পানি পেতে বাধাগ্রস্ত হচ্ছে। আমি আজকে মাননীয় কৃষিমন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আমার এলাকার পুকুরগুলোকে লিজ দেওয়া বন্ধ করে আমাদের কৃষকদের ফসলে সেচ দেওয়ার কাজে ব্যবহার করার সুযোগ দেওয়ার জোর দাবি জানাচ্ছি। মাননীয় স্পিকার, আমাকে 2টি মিনিট সময় একটু বৃদ্ধি করে দিবেন। মাননীয় স্পিকার, সদস্য 1 মিনিট আমার এলাকার কনক্লুড করে দেন। একটি প্রকট সমস্যা হয়েছে বেকারত্ব। এই বেকাররা তাদের হতাশাগ্রস্ত হয়ে মাদক সেবনে অভ্যস্ত হয়ে পড়ছে। মাদক একটি আমার এলাকার সামাজিক ব্যাধি হিসেবে চিহ্নিত হয়েছে। মাদক সেবীরা প্রকাশ্যে সমাজে ইভটিজিং করছে, চুরি করছে, ডাকাতি করছে, ধর্ষণ করছে। সুতরাং এই মাদক সেবীদেরকে যদি আমরা এখন থেকে এই মাদকের হাত থেকে রক্ষা করতে না পারি, তাহলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম অন্ধকারের দিকে ধাবিত হবে। এর উত্তরণের জন্য আমার 2টি প্রস্তাবনা রয়েছে। একটি হলো মাদক সেবীদেরকে মাদক থেকে ফিরিয়ে নিয়ে আসার জন্য খেলাধুলার সাথে সম্পৃক্ত করতে হবে, যার প্রেক্ষিতে
আমার 3টি উপজেলাতে 3টি স্টেডিয়াম নির্মাণ করার জোর দাবি জানাচ্ছি। মাননীয় স্পিকার, সাথে সাথে দক্ষ জনশক্তি রপ্তানির জন্য আমার নির্বাচনী এলাকায় একটি প্রশিক্ষণ কেন্দ্র মাননীয় সদস্য AKM সেলিম রেজা হাবিব, আপনার সময় 6 মিনিট। ধন্যবাদ মাননীয় স্পিকার। মহামান্য রাষ্ট্রপতির ধন্যবাদ প্রস্তাবের উপর কথা বলার সুযোগ দেওয়ার জন্যে। মাননীয় স্পিকার, আমি প্রথমেই স্মরণ করছি বাংলাদেশের স্বাধীনতার ঘোষক, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা, বীর মুক্তিযোদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি আমি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে, যিনি খুব অল্প বয়সে আমাকে এই মহান সংসদে আসার সুযোগ করে দিয়েছিলেন, যিনি তার জীবনকে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র এবং ভোটের অধিকারের জন্য জীবনকে উৎসর্গ করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা শুকরিয়া আদায় করি যে তিনি তার জীবদ্দশায় তার যে এই মহান ত্যাগ, সেটি স্বীকৃতি বাংলাদেশের 18 কোটি মানুষ দিয়েছেন। তিনি বাংলাদেশের অভিভাবক হিসাবে স্বীকৃতি নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে সাড়া দিয়েছেন। মাননীয় স্পিকার, আমি গভীর শ্রদ্ধার সাথে কৃতজ্ঞতা জানাই আমাদের বর্তমান সংসদ নেতা এবং প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, যিনি গত 18 বছর নির্বাসিত জীবনে থেকে তিনি শুধু নিজের দলকে নেতৃত্ব দেন নাই, নিজের দলকে ঐক্যবদ্ধ রাখেন নাই, সকল বিরোধী দলকে এক প্ল্যাটফর্মে এনে তিনি এই ফ্যাসিস্ট হাসিনার সরকারকে তিনি একটি গণ অভ্যুত্থানের মাধ্যমে বিদায় করতে নেতৃত্ব দিয়েছিলেন। আমি তাকে আরো গভীরভাবে কৃতজ্ঞতা জানাই যে তিনি আমাকে এই মহান সংসদে এসে কথা বলার সুযোগ করে দিয়েছেন। আমি কৃতজ্ঞতা জানাই আমার নির্বাচনী এলাকার 5 লক্ষ ভোটার যারা আমাকে বিপুল ভোটের মাধ্যমে বিজয়ী করে এই মহান সংসদে পাঠিয়েছেন তাদের কথা বলার জন্য। মাননীয় স্পিকার, মহামান্য রাষ্ট্রপতিকে আমি ধন্যবাদ জানাই যে তিনি তার বক্তব্যে বিগত ফ্যাসিস্ট সরকারের সকল অপকর্মের কথা তিনি তুলে ধরেছেন। তিনি স্বাধীনতার ঘোষক থেকে শুরু করে বিগত ফ্যাসিস্ট সরকার যে ইতিহাসকে মুছে ফেলতে চেয়েছিল, সেই ইতিহাসকে তিনি এই মহান সংসদে দাঁড়িয়ে স্বীকৃতি দিয়েছেন। সুতরাং আমরা যারা এই সত্যকে ধারণ করি তারা অবশ্যই মহামান্য রাষ্ট্রপতির এই ভাষণকে আমরা ঐতিহাসিক বলবো। আমরা গত 18 বছর এই সংসদে আমরা যারা রয়েছি, একজন সংসদ সদস্যও নেই যে যারা আমরা অত্যাচারিত, নির্যাতিত হই নাই। অথচ আমরা বুঝতে পারি না মাত্র 2 মাস যে সরকারের বয়স, সেই সরকারের কে নিয়ে আজকে আমাদের বিরোধী দল যেভাবে অসহিষ্ণু আচরণ করছেন, যেভাবে আক্রমণাত্মক ভূমিকা রাখছেন, এতে কে উপকৃত হবে সেটি আমি আমার বিরোধী দলের নেতৃবৃন্দের কাছে আমার প্রশ্ন। আমরা অবশ্যই গণতন্ত্রে বিশ্বাস করি, যে গণতন্ত্রের জন্যে 2008 থেকে শুরু করে 2024-এর 5ই আগস্ট পর্যন্ত হাজার হাজার ছাত্র জনতা রক্ত দিয়েছে। সেই গণতন্ত্রের জন্যে আজকে দাঁড়িয়ে যদি সেই গণতন্ত্রকে বিপন্ন করার জন্য যদি আমরা এখনই অসহিষ্ণু হয়ে উঠি, তাহলে আমরা কাদেরকে সুযোগ করে দিচ্ছি এটি ভাবার জন্য আমি
আমার বিরোধী দল নেতৃবৃন্দর কাছে আমি অনুরোধ রাখব, আমরা যেহেতু সবাই রাজনীতি করি দেশের জন্যে, মানুষের জন্যে, বিগত 18 বছর আমরা অনেকেই এই সংসদে আসতে পারতাম, কিন্তু শুধুমাত্র এই ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ হতে পারি না, এই জন্যেই আমরা এত বছর আমরা কষ্ট করেছি। মাননীয় স্পিকার, আমি বিরোধী দলের নেতৃবৃন্দের কাছে আহ্বান রাখবো যে জুলাই সনদ এবং জুলাই আদেশ নিয়ে যে বিতর্ক আপনারা করছেন, আমাদের প্রধানমন্ত্রী গত পরশু দিন বগুড়ায় পরিষ্কারভাবে বলেছেন যে জুলাই সনদে 31টি রাজনৈতিক দল ঐক্যমত কমিশনের মিটিংয়ে ঐক্যমত হয়ে যে সনদে তারা স্বাক্ষর করেছেন তার প্রতিটি অক্ষর বাক্য তিনি এই সংসদে আলোচনার মাধ্যমে তিনি পালন করবেন। তাহলে বিরোধটা কোথায়? শুধু বিরোধিতার জন্য বিরোধিতা না করে আমি আহ্বান রাখবো যে আসুন গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করি, ভোটের অধিকারকে সুনিশ্চিত করি এবং দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে আমরা রক্ষা করি। মাননীয় স্পিকার, আমাকে 1 মিনিট সুযোগ বলেন। 1 মিনিট বলেন, 1 মিনিটে শেষ করেন। জি মাননীয় স্পিকার, আমি আমার নির্বাচন এলাকার 2-1টি কথা বলে আমি শেষ করব। মাননীয় স্পিকার, আপনি জানেন আমরা প্রতি বছর ঈদের সময় আমরা উত্তরবঙ্গে যারা বসবাস করি তারা প্রতি ঈদেই আমরা খুব কষ্টের মধ্যে আমাদের যাতায়াত করতে হয়। মাননীয় স্পিকার, তাই আমি আহ্বান রাখবো, মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করব যে আমরা উত্তরবঙ্গের বিশেষ করে পাবনা, নাটোর, রাজশাহী, চাপাই, কুষ্টিয়া এবং যশোর অঞ্চলে যে আমরা বসবাস করি তাদের জন্য দ্বিতীয় যমুনা সেতু খুবই প্রয়োজন। মাননীয় স্পিকার, এই দ্বিতীয় সেতু আমাদের প্রায়নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া পাবনায় 2টি জনসভায় যে তিনি দ্বিতীয় যমুনা সেতু আরিচা কাজিরহাট যে তৈরি করবেন। ধন্যবাদ মাননীয় সদস্য। পরবর্তী বক্তা আলী আজম মোহাম্মদ আবু বকর, ঝিনাইদহ 2। আপনার সময় 5 মিনিট। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। সাথে সাথে আমার নির্বাচনী এলাকা ঝিনাইদহ সদর এবং হরিণাকুণ্ড এলাকার সকল মানুষকে আমি ধন্যবাদ জানাচ্ছি। মাননীয় স্পিকার, আমার এলাকার কিছু প্রয়োজনের কথা বলতে চাই। আমার এলাকা ঝিনাইদহ এটা জনবহুল এলাকা, কৃষি প্রধান এরিয়া। সমস্যা হলো যোগাযোগ ব্যবস্থা খুবই অপ্রতুল, রেলপথ নাই। একমাত্র যোগাযোগ ব্যবস্থা সড়কের উপরে নির্ভর করতে হয়। জলপথও নাই ঝিনাইদহ এলাকায়, আর রেলপথও নাই। এখানে কৃষিবহুল একটা এলাকা, পণ্য সরবরাহ, লোকজন চলাচল করা, ব্যবসা বাণিজ্য, এই সব কিছুর জন্য একমাত্র সড়ক পথের উপরে নির্ভর করতে হয়, যার ফলে এখানে অতীব প্রয়োজন একটা রেলপথ স্থাপন করা। প্রসঙ্গতটা উল্লেখ করতে চাই, পার্শ্ববর্তী এলাকা রাজবাড়ির একটা এলাকা থেকে মাগুরা পর্যন্ত একটা রেলপথ এর কর্মসূচি চলমান আছে, নির্মাণ কাজ। সেটা যদি মাত্র এগিয়ে ঝিনাইদহ শহর পর্যন্ত আগানো যায় 28 কিলো রাস্তা, তাহলে ঝিনাইদহ জেলাটা এই রেলপথের আওতায় আসতে পারে। মাননীয় স্পিকার, স্পিকার, দ্বিতীয় যে কথাটা বলতে চাই, মেডিকেল কলেজ স্থাপন। এর আগে আমি 71 বিধিতে সুযোগ পেয়ে 2 মিনিটের বক্তব্য মেডিকেলের কথা বলেছিলাম, আবার উল্লেখ করছে, সময় বেশি নাই। একটা ঝিনাইদহ কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপন করা প্রয়োজন, আমি তার জন্য জোর দাবি জানাচ্ছি। আর সাথে সাথে আরেকটা কথা উল্লেখ করতে চাই, যশোর ঝিনাইদহ একটা 6 লেন রোড নির্মাণাধীন আছে। এটা এত ধীর গতিতে চলছে যে এই 26 সালে নির্মাণ কাজ শেষ হওয়ার কথা, অথচ 5 ভাগ কাজ সম্পন্ন হয়েছে, 95 ভাগ কাজ বাকি।
আর এই কাজ নির্মাণাধীন থাকার কারণে চলাচল ঝিনাইদহ টু যশোর রোড চলাচলে অযোগ্য হয়ে গেছে মাননীয় স্পিকার। অতএব এই কাজটা দ্রুত সম্পন্ন করার জন্য আহ্বান জানাই। আর আমাদের ঝিনাইদহ জেলায় একটা নদী আছে, নবগঙ্গা নদী। এই নবগঙ্গা নদীটা খনন করা প্রয়োজন। পশ্চিম পাশে চুয়াডাঙ্গা জেলার অংশে খনন করা হয়েছে, পূর্ব পাশে মাগুরা জেলার অংশে খনন করা হয়েছে, কিন্তু ঝিনাইদহ জেলার অংশটা বাকি রয়েছে। এই ঝিনাইদহ জেলার নদী খনন করার জন্য আমি একটা কর্মসূচি গ্রহণ করার অনুরোধ জানাই। এরপর আমি বলতে চাই, দৌলতদিয়া পাটুরিয়া এই ঘাটে পদ্মার দ্বিতীয় সেতু হওয়া প্রয়োজন। এখানে কয়েকটা জেলা ফরিদপুর, রাজবাড়ী, কুষ্টিয়া, মাগুরা, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, মেহেরপুর পশ্চিমাঞ্চলের সকল জেলায় উপকৃত হবে। অতএব পদ্মা দ্বিতীয় ব্রিজ পাটুরিয়া দৌলতদিয়ার উপরে নির্মাণ করার জন্য আমি আহ্বান জানাচ্ছি মহান সংসদে। সম্মানিত স্পিকার, আমি দুর্নীতির বিরুদ্ধে কথা বলতে চাই। দুর্নীতি আমাদের দেশে রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করেছে। এই দুর্নীতির লাগাম যদি টেনে ধরা না যায়, সকল উন্নয়ন কর্ম সকল কিছুই ম্লান হয়ে যাবে মাননীয় স্পিকার। অতএব সেই সাথে সাথে টেন্ডারবাজি, চাঁদাবাজি, দখলদারিত্ব, রাজনৈতিক দুর্বৃত্তায়ন, মাদকতা আর ছড়াছড়ি এই সব কিছু বন্ধ করার জন্য আমি জোর দাবি জানাচ্ছি মাননীয় স্পিকার। সবশেষে কথা অনেক ছিল, কিন্তু আসলে অত্যধিক সময় বলা যায় না, তা আমি নিয়ত করেছি সময় চাবো না। রাষ্ট্রপতির ভাষণের উপরে বলতে চাই, রাষ্ট্রপতির ভাষণের উপরে আমি ধন্যবাদ দিতে পারছি না বলে দুঃখিত। কারণ আমরা এমন একজন রাষ্ট্রপতি পেয়েছি যিনি ফ্যাসিস্ট আমলেও রাষ্ট্রপতি ছিলেন, ইন্টারিম গভর্নমেন্টেও রাষ্ট্রপতি ছিলেন, বর্তমান গণতান্ত্রিক সমাজ সরকারেও রাষ্ট্রপতি, বহুরূপী। মাননীয় স্পিকার, এই বহুরূপী লোকগুলো সবচেয়ে ক্ষতিকর। সকল প্রকারের বহুমুখী লোকদের থেকে বিরত থাকার জন্য সকলকে আমি আহ্বান জানাচ্ছি। মাননীয় স্পিকার, ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় সদস্যবৃন্দ, সংসদের বৈঠক মাগরিব নামাজের জন্য 30 মিনিটে বিরতি দেওয়া হলো। আপনাদের সহযোগিতার জন্য ধন্যবাদ।